ইনভেস্টিগেশনস, জিন বিশ্লেষণ করা, এই সবটা মিলিয়ে যেভাবে ক্যান্সার চিকিৎসার উন্নতি হয়েছে তাতে কিন্তু আমাদের আশা ছিল বা অনেকেরই আশা ছিল এই ক্যান্সার রোগটা কিন্তু একেবারে নির্মূল না হলেও অনেকাংশে কমে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা যা ভেবেছিলাম সেটা তো হয়নি, উপরন্তু ক্যান্সার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আমাদের দেশে শুধু না বা আমাদের রাজ্যে না, সারা পৃথিবীতে। এখন এই যে ক্যান্সার বাড়ছে কেন, তার অনেক কারণ আছে, সেটা আজকের মিটিংয়ে আলোচনা করার সময় বা সুযোগ আমাদের কম। তবু একটা বলি ছোট কথা, এটা মনে রাখবেন আপনারা, যে ক্যান্সার যদিও সব বয়সেই হয়, বাট বেসিক্যালি ইট ইজ এ ডিজিজ অফ দ্য এল্ডারলি, বয়স্ক মানুষদের অসুখ। এবং ওই যে আমি বলছি যে বিজ্ঞানের অগ্রগতির জন্যে মানুষের, পুরুষ এবং মহিলা দুক্ষেত্রেই কিন্তু গড় আয়ু বাড়ছে। এই গড় আয়ু বাড়ার জন্যে তার পেছনে যে কারণগুলি আছে, অর্থাৎ আজকাল ইনফেকশাস ডিজিজ যেগুলোকে আমরা বলতাম বা কমিউনিকেবল ডিজিজ যেগুলোকে আমরা বলতাম, যে পক্স, কলেরা, টিবি ইত্যাদি, যাতে বেশি মানুষ মারা যেতেন, সেই অসুখগুলো আজকাল পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে। কিন্তু মানুষকে তো জন্মালে মরতে হবেই, এটা তো অবশ্যম্ভাবী। কিসে মরবে? সুতরাং মারা যাচ্ছেন নন কমিউনিকেবল ডিজিজে। এই তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার। এবং যত মানুষ দীর্ঘদিন বাড়ছে তত প্রত্যেক দেশে আস্তে আস্তে যেটা হচ্ছে, বেশিরভাগ দেশেই, সব দেশে বলবো না, যে বয়স্ক মানুষের সংখ্যা নাগরিকদের মধ্যে বাড়ছে। আমার ধারণা আমাদের ভারতবর্ষ তাই হচ্ছে। ইয়াং ছেলেমেয়েদের থেকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বার একটা ঝোঁক আছে আমাদের দেশে। তা বয়স্ক মানুষদেরই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং ক্যান্সারের সংখ্যা বাড়ছে। এখন এই যে বাড়ছে, এর পেছনে আর একটা কারণ আছে। আমাদের এখানে অসুখের সঙ্গে, যে কোনো অসুখ, তার সঙ্গে চিকিৎসকের সম্পর্কটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু চিকিৎসক আপনাকে ওষুধের চিকিৎসা করতে পারে, ওষুধপত্র লিখে লিখে দিতে পারেন, সবই করতে পারেন, কিন্তু 24 ঘন্টা আপনার সঙ্গে খালি থাকতে পারেন না। তার কারণ আপনি হয়তো আপনার বাড়িতে আপনার পরিবারের সঙ্গে থাকেন, সেখানে চিকিৎসকের তো কোনো সবসময় থাকার কোনো অবকাশ নেই, সম্ভাবনা। কিন্তু সমাজের থেকে মাঝে মাঝে যে একটা নিষ্ক্রিয়তা বা অনেক সময় একটা নেগেটিভ ভাব, যা ভাইব যাকে বলে, যেটা কিন্তু এই পেশেন্টকে তার ভালো হওয়ার পক্ষে একটা নেগেটিভ প্লে করে। এখন আমি একটা ছোট উদাহরণ দিই, যে ধরুন একজন বয়স্ক ক্যান্সার পেশেন্ট, তিনি এবং স্ত্রী একমাত্র বাড়িতে, তার ছেলেমেয়েরা হয়তো দূরে থাকেন, অন্যত্র চাকরি বাকরি করেন। এখন সেই মানুষটি যখন ওষুধ লিখে বাড়ি গেলেন, এরপর তার হয়তো ওই ওষুধটায় কোনো কাজ হলো না, তার হয়তো ব্যথা হচ্ছিল, ব্যথা কমলো না। তখন তার কিন্তু ক্ষমতা নেই, অর্থাৎ শারীরিকভাবে তিনি অক্ষম, যে আবার সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে আবার হাসপাতালে 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে আর একটা ওষুধ লেখানো। তিনি কিন্তু আর কিছু চান না, তিনি একজন সঙ্গী চান, তার কারণ তার স্ত্রীও অসুস্থ। এই সঙ্গী হওয়ার লোক আমাদের সমাজে খুব কম। আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবোধ এমনিতেই কাজ করছে। তাছাড়া আমরা তো ইদানিংকালে আমরা রাজনৈতিকভাবে, জাতিগতভাবে, সাম্প্রদায়িকভাবে, সবভাবেই তো আমরা বিচ্ছিন্ন টুকরো টুকরো হয়ে আছি। সুতরাং তার সঙ্গেই আমাদের স্বার্থপরতা বা স্বার্থমগ্নতা এবং অন্যের বিষয়ে অসহিষ্ণু হওয়া, অধৈর্য হওয়া অথবা নজর না দেওয়া, এইটা আমরা আমাদের অভ্যাসে প্রায় পরিণত করে ফেলেছি।
যদি আমরা এই মোডটা একটু আমাদের চেঞ্জ করতে পারতাম, একটু পরিবর্তন করতে পারতাম, এবং যদি আমরা একে অপরের প্রয়োজনে যদি আমরা একটু দাঁড়াতে পারতাম, তাহলে অন্যান্য অসুখ তো বটেই, ক্যান্সারকেও কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারতাম। এবং এর সঙ্গে ক্যান্সার রোগীর মনের ব্যাপার বা তার যারা কেয়ার গিভার অর্থাৎ বাড়ির লোকদের মনের ব্যাপার, এই দুটো বিষয় কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রথম কথা, অর্থ সাহায্যের কথা কিন্তু এখনও আসেনি। ক্ষুদিরাম পাঠাগার তো এই কোনো নাট্য উৎসব না করেই 40 বছর ধরে এখানে যথেষ্ট সামাজিক কাজ করছে। সুতরাং অর্থটা ইস্যুটা নয়, কিন্তু আপনি তো বুঝতে হয়তো ভুল করেছেন। ইস্যুটা হচ্ছে সাস্টেনেবিলিটি। ক্যান্সার নিয়ে যে প্রচার, তার সাস্টেনেবিলিটি। একটা বছরে ফেস্টিভ্যাল করে সেই সাস্টেনেবিলিটি থাকে না। আর লোক শোনে না মানে হলে হয়তো শোনে না, এটা আমি মানি। আমি একটু সাংস্কৃতিক জগতের খোঁজখবর রাখি, যদিও আপনাদের থেকে অনেক কম রাখি, কিন্তু রাখি। কিন্তু যদি আপনি পথনাটিকা করেন, এই এক্সপেরিমেন্টটা কিন্তু আজ অব্দি কেউ করেননি। আমার যতদূর মনে পড়ে কিছু বামপন্থী নাট্যকার উৎপল দত্তর পরেও বিভিন্ন সময় দু একবার চেষ্টা করে দেখেছেন, কিন্তু সেখানে একটা মেজর বিষয় থাকে, সেটা সাধারণত ভোট বা কোনো বড় রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে হতো। কিন্তু শুধু একটা অসুখের প্রচারে এই ধরনের প্রচার কিন্তু খুব একটা আজ অব্দি কেউ করে দেখেনি যে লোক হবে কি হবে না। সুতরাং এইটা আমরা করতে পারি কিনা, এটা একটা সাজেশন। যদি তাতে আপনি যদি সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু ভাবতে পারেন এইভাবে, টাকাটা বড় ইস্যু না। কারণ ক্ষুদিরাম পাঠাগার এখন যে জায়গায় পৌঁছেছে, তারা লোকের কাছ থেকে বছরে একবার করে ভিক্ষা করে আমি জানি, এবং সেই ভিক্ষা থেকে তারা তাদের মূল ফান্ডটা সংগ্রহ করে। এছাড়া বিভিন্ন শুভানুদ্যোগ আছে তাদের, যারা বিভিন্নভাবে তাদের আর্থিক সাপ্লাই দেয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, সেটা নিয়ে আমি বলছি, সেটা আপনার সঙ্গে আমি একমত, যে লোকের একটা ভীতি হয় আর্থিক অসচ্ছলতা। আমি কোনো রাজনৈতিক বায়াস না রেখে বলছি যে এই মুহূর্তে আমাদের অন্তত পশ্চিমবঙ্গে যে মেডিকেল কলেজগুলো আছে বা জেলা হাসপাতালগুলো দু একটা যা আছে, তাতে কিন্তু ক্যান্সারের চিকিৎসা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে করা সম্ভব, এবং হয়ও। শুধু সরকারি হাসপাতাল না, জেনে রাখুন, আমি মেডিকেল হাসপাতালে আছি, আমি কিন্তু প্রচুর পেশেন্টের রেডিওথেরাপি এবং কেমোথেরাপি স্বাস্থ্যসাথীতে করে দিই, তাদের 1 পয়সা লাগে না। সুতরাং পয়সার যেটা, সেটা একটা গল্প, সেটা হয়তো 5 বছর 7 বছর আগে ছিল। এর পরের প্রশ্নটা আসে, তাহলে লোকে যাতায়াত করবে কী করে? তার তো খরচ আছে, আর থাকবে কোথায়? এটা আমি বলি, আমার খুব লজ্জা লাগে এটা ভাবতে। এটা আমি যখন বর্ধমানে ছিলাম, আমি বলেছিলাম তৎকালীন যারা বর্ধমানের রাজনৈতিক নেতৃত্বকে, যে তখন আমাকে আমার কিছু ভালো হওয়া পেশেন্টের বাড়ির লোক আমাকে ওষুধ দিতেন কিনে, যাতে গরিব পেশেন্টদের আমি ওষুধ দিতে পারি। মেডিকেল কলেজ এটা শুরু হয়েছিল, আমি বর্ধমানে ট্রান্সফার হয়ে তারা বললেন, ডাক্তারবাবু আমরা মেডিকেল কলেজে দেবো না, আমরা বর্ধমানে গিয়ে আপনাকে দেবো। আসতেন তারা বর্ধমানে মাসে একবার করে, ওষুধ আমি তাদের বলতাম এই ওষুধ লাগবে, তারা আমায় কিনে দিয়ে যেতেন। তা তখন আমি একদিন ওই বর্ধমানে কিছু নেতৃত্বকে, তৎকালীন আমি বলছি 2000 ধরুন ওই 3-4 সালের কথা, যাই বললাম আপনাদের লজ্জা করে না? আপনারা এত গর্ব করেন বর্ধমান সবচেয়ে বর্ধিষ্ণু জেলা, এখানে এতগুলো চাল কল, এত ভালো ভালো চাল হয় এখানে, তা আপনাদের ক্যান্সার পেশেন্টদের বাইরের লোক এসে মশাই ওষুধ কিনে দিয়ে যাচ্ছে, তা আপনারা কি মরে গেছেন নাকি? মানে বর্ধমানের লোক খুব লজ্জিত হলেন তারা, এবং তার পরের মাস তারা তখনই একটা সংগঠন তৈরি করে এই কাজটাই করতেন, যে গরিব মানুষদের ওষুধ দেওয়া। আমরা গরিবিটাকেও সেল করি, এইটা হচ্ছে আমাদের সমস্যা। যে যদি আমরা গরিব, কিন্তু কেউ না, যদি আমি পাশে দাঁড়াই সে লোকটা গরিব থাকবে কী করে? তাকে যদি আমি ফ্রিতে ডাক্তারটা দেখি, আমি ডাক্তার হিসাবে, ও যদি কল্যাণ তাকে ফ্রি ওষুধ সাপ্লাই দেয়, আর একজন যদি তাকে একটা তার ট্রান্সপোর্টের জন্য একটু হেল্প করে, তাহলে তার আর কী লাগবে? কিন্তু আমরা যখন একই লোক 10,000 টাকা ডিয়ার লটারির টিকিট কাটছে, তখন কিন্তু তাকে আমরা কোনো ঠিক পথে আনার চেষ্টা করি না।
ব্যাপারগুলো হচ্ছে অনেকটা এইরকম আর কি। তা আর একটা কথা বলি, অনেকে আপনারা জানেন না, আজকে আমি বলছিলাম নীলেন্দুকে যে 2019 সালে একটা সরকারি অর্ডার বেরিয়েছিল। সেই 2019 সালের অর্ডারে ছিল যে আমাদের রাষ্ট্রীয় পরিবহনের সমস্ত বাসে, ওটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল, স্টেট ট্রান্সপোর্ট, যে সমস্ত বাসে ক্যান্সার রুগীরা তাদের একটা ডকুমেন্ট দেখালে, অর্থাৎ তিনি ক্যান্সার পেশেন্ট, তার ভাড়া ফ্রি। অর্থাৎ বহরমপুর থেকে যদি কেউ কলকাতায় যান ট্রিটমেন্ট করাতে, তিনিও কিন্তু ফ্রি। এইটা কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে। অর্ডারটা যে কোনো কারণেই হোক খুব একটা প্রচারিত হয়নি 19 সালে। আমি 18 সালে রিটায়ার করেছি, আমি একটু খোঁজখবর রাখতাম, কিন্তু পরবর্তীকালে যখন আমি এটা শুনলাম এই কয়েকদিন আগে, আমি আমার এক সাংবাদিক বন্ধুকে বলে, সে ছেলেটির মা আমার পেশেন্ট ছিল, সে খুব তৎপরতার সঙ্গে আমাকে সেই অর্ডারের কপি জোগাড় করে দিল, 19 সালের অর্ডারের কপি। সেই কপিতে আমি আনন্দবাজার একটা খবরও করিয়েছি। সুতরাং এইটা কিন্তু সুবিধা আছে, সুবিধা যে কিছু নেই তা কিন্তু না। এই নেই নেই বলাটাও আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে কিছুই নেই, কেউ নেই, আরে অনেক কিছু আছে, যা আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি না কেন? আমার কথা হচ্ছে যে আজকে বহরমপুরে এসে ক্ষুদিরাম পাঠাগারকে আমরা কলকাতা থেকে এসে তাদের বুস্টিং করছি, অগমেন্ট করছি। বহরমপুরের মানুষরা যতখানি পাচ্ছে করছে, কিন্তু যদি একটা সময় আসা উচিত থিওরিটিক্যালি, কেন ইনফ্যাক্ট ক্ষুদিরাম পাঠাগারের থেকে মুর্শিদাবাদ, বহরমপুর বৃহত্তর ক্ষেত্রে মুর্শিদাবাদ, এছাড়া তো বাইরের কোনো লোকের উপকার খুব একটা হয় না। কিন্তু যেটা হয়, অ্যাপারেন্টলি হয় না, যেটা হয়, ক্ষুদিরাম হচ্ছে একটা মডেল। তারা এত অসুবিধার মধ্যে যেভাবে কাজগুলোকে ধরছে এবং তার কিছু কিছু সমাধান, গ্রহণযোগ্য সমাধান সৃষ্টি করছে, এটাই হচ্ছে একটা আইডল। এটাই কিন্তু আমরা শিখতে আসি, খুব পরিষ্কার কথা, যে ক্ষুদিরামের থেকে আমরা অভিজ্ঞতা নিতে আসি, জানতে আসি যে কি করে তোরা এই ক্রাইসিসের মধ্যে করছিস। কিন্তু ক্ষুদিরামকে যেভাবে বহরমপুরের মানুষ চোখের মণির মতো রক্ষা করেন, আমাদের আশা, আমরা যারা বাইরে থেকে আসি, এইটা আরও ভালোভাবে তারা করবেন এবং আরও অনেক বছর ধরে করবেন, যদি ক্ষুদিরাম ঠিকমতো এই কাজগুলো করতে পারে।